আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো প্রতিদিন যা ভিডিও আপলোড করি আরকি। আমার ব্লগিং চ্যানেল যেহেতু এখানে মানে ভিডিও আ আপলোড দেই। আ লাইফস্টাইল বিষয়ক মানে আমি ঘরে কি কাজ করি, তারপরে কি রান্না করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যারা এই কোয়ালিটির ভিডিও পছন্দ করেন, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো অনেকদিন অনেক ভিডিও ভালো হয় না, অনেক সময় জমেও না। তো যেইদিন যে মানে রান্নাবান্না হয়, যে কাজ থাকে, ওই কাজই আপনাদের সাথে শেয়ার করি। যে আলাদাভাবে যে ভিডিওর জন্য অনেক কিছু করি তা নয়। সংসারে যা কাজ থাকে ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সবাই কেমন আছেন? আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করছি। এখানে ১ম এই দেখতে পাচ্ছেন কাঁচা বাজার নিয়ে আসা হয়েছে। তো এগুলা নিয়ে আসলে একটা ঝামেলা, গুছানোর যে একটা ঝামেলা থাকে। তো আমি এখানে আ লেবু, তারপর শসা একটা মানে ফুড কন্টেইনারে রেখে দিচ্ছি। তো ফুড কন্টেইনার গুলো মানে ইউজ করা খুবই মানে কি বলবো ইজি, মানে সহজ কথায় যে ফুড কন্টেইনারে খাবার রাখলে খাবারের গুলো ভালো থাকে আর বের করতেও অনেক ভালো সুবিধা হয়। তো এখানে যারা আপু লেবু নিয়ে এসেছেন ২ ধরনের, একটা বড় সাইজের এ এক ধরনের আর ছোট সাইজের লেবু নিয়ে এসেছিলেন। আর লেবু ছাড়া আবার আমি ভাত খেতে পারি না। এখন একটা মানে ব্যাড হ্যাবিট হয়েছে। লেবু না হলে ভাত খেতে মনেই চায় না। তারপরেই তো ১ম এই দেখতে পেরেছেন যে এখানে পলিথিনের মধ্যে কিছু শুটকি নিয়ে এসেছিলেন। তো চিংড়ি মাছের কিছু শুটকি আনিয়েছিলাম। তারপর কাচকি মাছের, চেলা পাতার, গাগলা শুটকি, বড় মাছের যেটা। তো এগুলো আর এখানে কিছু শিম নিয়ে এসেছিলেন। আর ঘরের মধ্যে ৫-৬ কেজি শিম অলরেডি আছে। তারপরও আমার হাসব্যান্ড আরও শিম নিয়ে এসেছেন। তো আমাদের বাড়ি থেকে এসেছিল, যারা দাদা বাড়ি থেকে শিম এসেছে প্রায় ৪-৫ কেজির মতো। তো ওইগুলোই কিভাবে খাবো আর এইগুলা কিভাবে খাবো আমার মাথা কাজ করছে না। তো ওনার সাথে আমি একটু বকবক করছিলাম যে, "তুমি আমাকে জিজ্ঞেস করবে না মানে কি তরকারি আনবে?" তারপরে এই তো এখানে লাল আলু নিয়ে এসেছেন। লাল আলুগুলো কিন্তু এখন বাজারে এভেইলেবল আছে। তো লাল আলু দিয়ে তরকারি রান্না করলে, বিশেষ করে মাংস রান্না করলে ভালো লাগে। আর এখানে শিমের বিচি, এখন যে সিজন চলছে এই সময় মনে করেন শিম, শিমের বিচি এগুলা মানে ফ্রেশ তরি-তরকারি আর কি পাওয়া যায়। আর আমার গলাটা তো একদম বসে গেছে। তো ফুড কন্টেইনার মাঝে সবকিছু আ গুছাচ্ছিলাম। তখন মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় এসেছি। আর আমাদের নামিয়ে দিয়ে জারার আব্বু বাইক নিয়ে আবার বাজারে গিয়ে এই বাজারগুলো নিয়ে এসেছেন। তো কাজের আর শেষ নেই। একটার পর আরেকটা কাজ লেগেই থাকে। স্কুল থেকে আসার পর মেয়েকে মানে ওর কাপড়-চোপড় চেঞ্জ করা, তারপর ওকে খাওয়ানো, মানে গোসল করানো, যেটা গোসল করাতে হয়। কোনদিন আবার হাত-মুখ ধুয়ে দিই, গা-টা মুছে দেই। যেহেতু স্কুলে অনেক বাচ্চাদের সাথে থাকে, তো জীবাণুর একটা সংক্রমণ থাকে, এটা স্বাভাবিক মানতেই হবে সবার ক্ষেত্রে। বাইরে থেকে আসলে বাচ্চা বলেন, বড় বলেন সবাই মানে একটু আ ক্লিন হওয়া ভালো। আর এখানে মনে করেন ওই যে কি বলে বাঁশপাতা শুটকি, আমরা বলি বাঁশপাতা শুটকি বলি এটাকে। তো এইটা কিন্তু শুটকি শিরাতে দেওয়া হয়। এই শুটকিটাও আমাদের ঘরে ভালোই চলে। আর এখানে আমার বাজারগুলা সব গুছানো কমপ্লিট। তারপরেই তো আমার শাশুড়ি আম্মা এখানে মানে আ যে বড় মাছের যে শুটকিটা ওইটা টুকরো করছিলেন। তো টুকরো করে রেখে দিবেন, পরে রান্না করব। তো এই শুটকিটা আবার শক্ত থাকে। মানে কাটতে গেলে মনে করেন যে একটা মানে আলাদা একটা মানে টেকনিক লাগে কাটার। তো আম্মা আবার এগুলো ভালো পারেন। ওনাকে দিয়ে মানে কাটাচ্ছিলাম শুটকিটা। আম্মা মানে এই শুটকিটা আনলে আম্মাই কাটেন। আর এখানে কিছু পেঁয়াজের কলি, ওইগুলাকে ফ্রিজে রেখে দিব। তো পেঁয়াজের কলি রাখতে গেলে আরো ঝামেলা। কোথাও জাগা হয় না। ফ্রিজের ড্রয়ারেও জায়গা হয় না, ফ্রিজের ভিতরেও জায়গা হয় না। তো কোনরকম রাখতে হয় আরকি।
আর আজকে যা অবস্থা, আমার গলার অবস্থাও ভালো না, মাথা ব্যথা করছে আর সর্দি কাশি তো লেগেই আছে, জানি না জ্বর মেবি আসতে পারে। দোয়া করবেন সবাই। আর ব্লগ ভিডিও মানে কষ্ট করে বানাই, লাইক হয় না, শেয়ার হয় না, ভালো ভিউও হয় না। তো আজকে গলাটা একদম বসে গেছে। কি বলছি না বলছি নিজেই বুঝতে পারছি না। যেহেতু রেগুলার কন্টিনিউ ব্লগ আপলোড করার মানে একটা প্রিপারেশন নিয়েছি, তাই ভাবছি যে ভিডিওগুলো আপলোডই দিয়ে দিই। তো এখানে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলাম সব মানে বাজার সদাই। তারপরেই তো কাজকর্ম শেষ করে দুপুরে রান্না বসাতে হবে, বলতে দুপুরের যে তরকারি আছে ওগুলো গরম বসাতে হবে, ভাত রান্না করতে হবে, মানে একটা না একটা কাজ লেগেই থাকে। তো আমার আবার এই ফ্রিজ হচ্ছে দুইটা, এই দুইটা ফ্রিজের মধ্যে মানে আমার কাছে মনে হয় জায়গাই হয় না কোথাও। মানে দুইটা ফ্রিজের মধ্যেই রাখি তরকারি, তারপরে আপনার যে সকল অ্যাক্সেসরি থাকে সবকিছু রাখি। আমার কাছে মনে হয় যে জায়গা করতে পারি না আমি। আমার কাছে মনে হয় আরেকটা ফ্রিজ হলে ভালো হতো। মানে একটা থাকলে আহ, ও মানে একটা থাকলেই জায়গা হতো, কিন্তু দুইটা থাকা এখন মনে হচ্ছে আরেকটা হলে ভালো হতো। তো মানুষের চাহিদা শেষ হয় না, চাহিদা থাকেই। মানে আমরা যত পাই তত মানে মনে হয় যে আরো পেলে ভালো হতো, এরকম আর কি। তো যাই হোক, কি থেকে কি বলছি আজকের ভিডিওতে আমি নিজেও জানি না। এখানে আলুগুলো রেখে দিচ্ছি। আর আলুর যে সেলফটা এটা নোংরা থাকবেই, যতই ক্লিন করি না কেন, কারণ আলুতে ধুলোবালি থাকে। তো এটা তো ক্লিন বারবার করার পরেও এরকম রয়ে যায়। এখানে দুপুরের জন্য তরকারি গরম করছি। হাই রে আমার শিমের বিচি, আমার হাজবেন্ড আমাকে প্রতিদিন বলেন তুমি শিমের বিচির তরকারি রান্না করতে পারো না, ভেঙে যায়। আল্লাহ, আমি কি করব? আমি তো মনে করেন যে আহ উম আস্তে আস্তে থাকা সত্ত্বে নামিয়ে দিই, মানে তরকারিটা নামিয়ে ফেলি, তারপরেও দেখা যায় যে গরম ভাপে মানে তরকারির যে গরম ভাপ আছে ওইটাতেই মানে শিমের যে বিচিগুলা ভেঙে যায়। উনি আর কি চান যে একটু আস্ত আস্ত থাকার জন্য। বিচি ভেঙে যায় কেন জিজ্ঞেস করেন, আমি কি করব? তো আচ্ছা, যারা যারা রান্না করেন শিমের বিচির তরকারি, যারা যারা আমার ভিডিও দেখবেন, একটু টিপস দিয়ে দিবেন যে শিমের বিচিটা ভাঙে কেন, বা না ভাঙার কোনো টিপস আছে কিনা। এখানে আমি উম ইয়ে আমার যে কিচেনের জানালার পাশে যে টবগুলো থাকে ছোট ছোট গাছের, তো ওই টবগুলোকে আমি যেভাবে ক্লিন করি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমি একটা মাজনি দিয়ে ভালো করে সব মানে ফুলের যে কি বলে টবগুলোকে, ছোট ছোট টব, এগুলো আমি মানে আবিষ্কার করেছি, বলতে কিনা না, এগুলা একটা জাস্ট কিনা। আর সবগুলো মনে করেন মানে আমি বানিয়েছি, এই বোতল দিয়ে একটা কেটে বানিয়েছিলাম। আর এই যে কফি কালারের একটা দেখতে পাচ্ছেন, কফি কালার না কি বলে, অরেঞ্জ কালার, ওইটা কিনে এনেছিলাম, ওটা 20 টাকা হয়েছিল। আর বাকি সবগুলোই আমি মানে আমার আইডিয়া। তো এখানে ঘরের যে মানে ফেলে দেওয়া জিনিস কৌটো থাকে, ওই কৌটোর মধ্যেই গাছগুলো লাগিয়ে মনে করেন যে এই ফুলের টবগুলো বানিয়েছি। এগুলা কিন্তু কোনো আর্টিফিশিয়াল না, এগুলা রিয়েল প্লান্ট। তো এগুলাকে আমি যত্ন করে রাখি, যার কারণে এগুলা মনে করেন এখনো সতেজ আছে। বাট যখন বাড়িতে চলে যাই 15-20 দিনের জন্য, তখন দেখা যায় একটু যত্ন এদিক সেদিক হয়ে যায়, যার কারণে মানে এগুলা একদম শুকিয়ে যায় এসে পাই। তো যাই হোক, চুলার কাছে এই গাছগুলা থাকলে আমার এত ভালো লাগে, মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে। মানে মনে হয় যে উম, কি বলবো, রান্না বান্না করি যখন তখন এই গাছগুলোর দিকে তাকালে এত ভালো লাগে, মানে কষ্ট থাকলেও ভিতরে মানে দূর হয়ে যায়, এমন একটা অবস্থা আর কি। সর্দি কাশিতে একদম কথা বলতে পারছি না, অবস্থা একদম নাজেহাল আমার। হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেল কোথা থেকে বুঝতেই পারছি না। তো গায়ের মধ্যে তো সোয়েটার লাগানো থাকে। আর তো মনে করেন বেশি ঠান্ডা লাগাই না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উঠে আমার কাছে লাগে যে ঠান্ডাটা লাগিয়েছি। নিজেকে মানে একটু গুছিয়ে রাখতাম, মানে গুছিয়ে বলতে একটু মানে কেয়ারফুলি থাকতাম,
তাহলে মনে করেন যে ঠান্ডাটা কম লাগতো। অনেক সময় দেখা যায় সকালে ফজরের নামাজের জন্য যে অজুটা পড়ি, ওইটা গরম পানি দিয়ে করি না, ঠান্ডা পানি দিয়ে করি। আর তখন কিন্তু পানিটা অতিরিক্ত ঠান্ডা থাকে। যেমন আমরা ফ্রিজে নরমালি যে পানিটা রাখি, ওই পানির মতোই ঠান্ডা থাকে। আরেকটু ঠান্ডা হবে মেবি। তো ওই সময় মানে উঠে ওই ঠান্ডা পানি দিয়ে অজু করি, দাঁত মাজি। তো ওইখান থেকে ঠান্ডাটা লাগতে পারে। তারপর আবার সোয়েটারও পরি না। তো যাই হোক, দুপুরের খাবারের জন্য টেবিলটা গুছাচ্ছিলাম। এখানে টিস্যু পেপার শেষ হয়ে গেছিল। তো এখন টিস্যু পেপারগুলো রেখে দিব। আর আস্তে আস্তে খাবারগুলো নিয়ে আসবো টেবিলে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন আমি মানে টেবিলে কিভাবে খাবার সার্ভ করি। তো সাথেই থাকবেন, দেখতে থাকুন কিভাবে আমি টেবিলে খাবার সার্ভ করি। এখানে কিছু শসা, গাজর ওইগুলা কাটার বাকি ছিল। তো শসা গাজরগুলো কেটে নিচ্ছিলাম। সরি, গাজর নেই, জাস্ট শসা, লেবু এগুলা কেটে নিব। হ্যাঁ, টেবিলে মানে খাবার আগে আর কি। এগুলা অনেক সময় দেখা যায় যে খাবারে বসে গেছেন, আমি আর বসি না, আমি এগুলা নিয়ে যাই। আল্লাহ, আমি এখন মানে ভিডিও এডিট করতে গিয়ে আমার মনে হয়েছে যে কেন আমার আরো ঠান্ডা লাগছে। অনেক সময় ফ্রিজ থেকে বের করেই আমরা মানে আমি আর কি বিশেষ করে শসা কেটে মানে ভাতের সাথে খাই। আগে থেকে বের করে রাখার কথা মনেই থাকে না। আর শসা কিন্তু ফ্রিজ থেকে বের করেই কেটে খেলে কিন্তু আরো আগে ঠান্ডা লেগে যায়। শসা খেলে তো এমনি গলাতে ঠান্ডা লাগে। আর তো আমি ফ্রিজ থেকে বের করে খাই। তো এখন ভিডিও মেক করতে গিয়ে আমি যখন দেখছি শসা কাটছি, তখন আমার মনে হয়েছে যে আমি যে ফ্রিজ থেকে বের করেই শসা কেটে তারপর খাই, এটাতে আমার মানে ঠান্ডা লেগেছে। মানে আমার ঠান্ডাটা মানে আমি ঠান্ডা পানি খেতেই পারি না গরমের দিন। খেলে ২-৩ দিন যদি খাই তাহলে আমার গলার ১২টা বেজে যায়। তো আল্লাহ মাফ করুন, সুস্থ রাখুন সবাইকে, আমাকেও সুস্থ রাখুন। যেহেতু ঘরের সব কাজ একা হাতে করতে হয়, যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো বিরাট একটা প্রবলেমে পড়তে হবে। তা অসুস্থ হলেও তো কিছু করার নেই। মানে অসুস্থতা নিয়ে তো করতেই হবে কাজকর্ম, না হলে তো মনে করেন বাচ্চা আছে, ঘরের মানুষ, ওরা না খেয়ে থাকবে। তো আল্লাহ সুস্থ রাখুন, এটাই কামনা করি। তো এখানে শসা, লেবু সবকিছু কাটা হয়ে গেছে। জাস্ট টেবিলে নেয়ার পালা। আজকে অনেক ঘন্টা লাইভ করে তারপরে ভিডিও মেক করছি, মানে ভিডিওটা এডিট করছি, যার কারণে আরো মাথা ধরে আছে। অলরেডি 11টার উপরে হয়ে গেছে। ভিডিও কখন আপলোড দিব নিজেও জানি না। তো এই তো আমার শসা, লেবু, তারপর কাঁচামরিচ সবকিছু রেডি। তারপরেই তো বলেছিলাম, যারা আমার আগে ভিডিও দেখেন প্রথম থেকে তারা জানেন আমি এইভাবে টেবিলে খাবার সার্ভ করি। এইভাবে টেবিলে খাবার সার্ভ করলে কি হয়, তো সবাই তো অনেক সময় দুপুরের খাবার বলেন বা রাত্রের খাবার বলেন সবাই একসাথে খাওয়া পড়ে না। তো বারবার তরকারি মানে বাটিতে বাড়লে দেখা যায় যে ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে বুফে স্টাইলে খেলে মানে ঠান্ডা হয় না, গরমই থাকে। তো অনেক সময় নিয়ে দেওয়ার ঝামেলাও থাকে। অনেক সময় দেখা যায় আমি গোসল করতে থাকি বা ঘুম রেস্টে থাকি বা আছে না যারাকে খাওয়াতে থাকি, তখন উঠে এসে আবার তাড়াহুড়ো করে গোসল থেকে বের হয়ে আবার বেড়ে দিতে হয়। তো এরকম করে খেলে আবার তরকারি ভাত বেড়ে দিতে হয় না। তো এখানে খাবার দাবার পরে আর কি বাসনের যে একটা পাহাড়, ওইগুলাকে মানে কেটে কেটে যে সমতল করা আর কি, যা মেজে মেজে সমতল করছি। তো বাসন ধুতে ধুতে আর নাজেহাল অবস্থা। ঠান্ডা মনে করেন যে নেই, কিন্তু ঠান্ডা আছে পানিতে ভাই, ঠান্ডা লেগে যায়। তো বাসনপত্র এই যে ধুই, অনেক সময় দেখা যায় আমি পায়ে স্যান্ডেলটা পরি না, সোয়েটারটা পরি না, তখন দেখা যায় ঠান্ডাটা লেগে যায়। আজকে ঠান্ডা নিয়ে অনেক কথা বলছি, কারণ আজকে আমি কথাই বলতে পারছি না, আমার গলাতে ব্যথা করছে, মাথাতে ব্যথা করছে প্রচুর, মানে অবস্থা একদম খারাপ। তো আজকে আর ভয়েস দেওয়ার কোনো ইচ্ছা করছে না।
চাইছিলাম যে জাস্ট মিউজিক দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কিন্তু ভাবলাম যারা আমার ভিউয়ার্সরা আছেন তারা হয়তো ভয়েস দিয়ে নাও পছন্দ করতে পারেন। আমার ভয়েস মানে শুনে ভিডিও পছন্দ করে অনেকে আছে। তো তাই ভয়েসটা দেওয়া। আর কেমন ভয়েস হলো জানি না। আ ঠান্ডা লেগে গেছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি বলেছি না বলেছি ভিডিওতে আল্লাহ পাক জানেন। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অসুস্থ না করেন, সুস্থ রাখেন। তো এই দোয়া কামনা রেখে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা এনজয় করুন। তো ভয়েস দিতে পারছি না, গলাতে অনেক ব্যথা করছে। তো সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর জেঠাফ্রেন্ড চৌধুরী ফ্যামিলির সাথেই থাকবেন। আজকের ভিডিওটা মানে এই পর্যন্তই। সবাই এনজয় করুন যতটুকুই আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।